নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বাংলাদেশের ঘটনা আঙুল তুলে বুঝিয়ে দিচ্ছে যে ভারতবর্ষের উচিত এবার বাংলাদেশের দিকে তাকানো, কারণ বাংলাদেশে থাকা হিন্দুদের দিকে কে তাকাবে? শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে কোনো দোষ ছাড়াই নির্বিচারে মেরে ফেলা হচ্ছে একের পর এক হিন্দুকে, আক্রমণ করা হচ্ছে হিন্দুদের। আর কবে ভারত সরকার তাকাবে এই বাংলাদেশের হিন্দুদের দিকে? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, আর সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আমাদের পাশের দেশ বাংলাদেশ, যে দেশটা স্বাধীন হয়েছে আমাদের বদান্যতায়, অর্থাৎ আমাদের জন্য। যদিও ওই দেশটা উৎপন্ন হয়েছে আমাদের ভুলের জন্য, মানে ভারতের ভুলের জন্য। নয়তো প্রথমেই জিন্না, মোহাম্মদ আলী জিন্না যখন দাবি তুলেছিল, তখন তাকেই যদি কোনো আননোন ম্যানের মতো ব্যক্তি এসে ফিনিশ করে দিত, আজ দুটো দেশ তৈরি হতো না। দুর্ভাগ্য আমাদের যে সেদিন নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন না, ছিলেন গান্ধী এবং তার সঙ্গে সঙ্গে জওহরলাল নেহরু। তাই দেশটা টুকরো হয়েছিল, নচেত এই দেশটা টুকরো হতো না। 14 পুরুষের ভাগ্য বলা আমাদের যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন, তাই পশ্চিমবঙ্গটা আজও ভারতবর্ষের মধ্যে আছে, পাঞ্জাবটা আজও ভারতবর্ষের মধ্যে আছে। পাঞ্জাব স্বীকার করে না, কিন্তু বাংলার বুকে থাকা হিন্দু বেশ কিছু সেকুলার সাজা লোকেরা আজও স্বীকার করে না। যাই হোক, তো সেদিনের সেই টুকরো হয়ে যাওয়া পাকিস্তান, পূর্ব পাকিস্তান হওয়া, মানে না পাক ভারতবর্ষের ভারতীয় হিন্দুদের সঙ্গে থাকতে না পারার জন্য মুসলিম লীগের দাবিতে টুকরো হয়ে যাওয়া বাংলাদেশ, মানে সেদিনের পূর্ব পাকিস্তান, আর ওদিকে পশ্চিম পাকিস্তান। সেই পূর্ব পাকিস্তানকে একদিন আমাদের ভারতীয় সেনারা রক্তের বিনিময় এবং তার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্য মুক্তিযোদ্ধাদের আক্রমণ এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতীয় সেনার সাথ দেওয়া, এই দুটো মিলে বাংলাদেশের তৈরি হয়েছিল। কিন্তু বেইমানি করা এদের রক্তে রয়েছে, কারণ এরা বারংবার বেইমানি করেছে, দেশটা টুকরো করেছে বেইমানি করে, আজও সেই বেইমানিটা রেখে দিয়েছে। তাই তারা আবারও শুরু করে দিয়েছে বেইমানি করা। বাংলাদেশে থাকা হিন্দুদের উপর নারকীয় অত্যাচার একের পর এক চালিয়ে যাচ্ছে। 1947 সালের যেদিন 14ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত যদি আপনি হিসাব করে দেখেন, তবে হিসাবটা একটু পিছোতে হবে, কারণ 1946-এও নোয়াখালীর দাঙ্গাতেও হিন্দুদের কেটে কুচানো হয়েছিল। যদিও বাংলার বুকেও হিন্দুদের কুচানো হয়েছিল, সেদিন যারা করেছিল, কুচিয়েছিল, আজ তাদের বংশধররা নোয়াখালীতে যে কুচিয়েছিল তাদের বংশধররা, এবং এই বাংলার বুকে যারা কুচিয়েছিল হিন্দুদের, তাদের বংশধররা আজ আবার হিন্দুদের কুচাচ্ছে। এই কুচিয়ে যাওয়ার মারার এই জায়গাটা লাগাতার চলে আসছে। তার পেছনে কারণ হচ্ছে ইউনাইটেড নই আমরা, মানে গোটা পৃথিবী জুড়ে হিন্দুরা ইউনাইটেড নয়। যেভাবে ইহুদিরা ইউনাইটেড হতে পারে, ইসরায়েল নিয়ে দাবি উঠে যায়, ইসরায়েলকে দখল করার চেষ্টা করে, কিন্তু ইসরায়েলিরা প্রত্যেকে জবাব দেয়। সেই একই কায়দায় যদি ভারতবর্ষ সেদিন আজকের ভারতবর্ষের মতো শক্তিশালী হতো, তাহলে সেটা হতো না। কিন্তু দুর্ভাগ্য আমাদের। যাই হোক, ইতিহাসের পাতা থেকে আমি উল্টে কিছু কথা বললাম, কিন্তু আসল সত্যি যেখানে লুকিয়ে সেটা হচ্ছে বাংলাদেশে থাকা হিন্দুদের শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে মারা হচ্ছে লাগাতার। আর এটা ইতিহাস সাক্ষী দেয় যে বারংবার হয়ে এসছে। অপরাধ শুধু একটাই, হিন্দু হওয়া। কারণ দীপু চন্দ্র দাসের মৃত্যুর কারণ হিসেবে বাংলাদেশের পুলিশ প্রেসের সামনে জানাচ্ছে যে তার মৃত্যুর পেছনে কোনো ধর্মকে অপমান করা, মানে ইসলাম ধর্মকে অপমান করার বা অপমান করার কোনো নিদর্শন বা প্রমাণ কিচ্ছু জোগাড় করতে পারা যায়নি। কারণ তার কাছে না ছিল কোনো ওই স্মার্টফোন বা অন্য কিছু, সে কোনোদিন এ সমস্ত ইউজই করেনি, আর সে কোনোদিন কাউকে কিছু বলেনি। ওর পাড়ার বাচ্চারা পর্যন্ত বলেছে যে ওই দীপু চন্দ্র দাস কিন্তু একদম সাধারণভাবে সাধারণ জীবন জীবিকা নির্বাহ করতো, এবং তার সঙ্গে সঙ্গে চাকরিটা পেয়েছিল ভালো জায়গায়, একটা ফ্যাক্টরিতে, সেখানে সে সুপারভাইজারের চাকরি পেয়েছিল। শুধুমাত্র হিন্দু নামটা আছে বলে, পরিচয় আছে বলে, টাইটেল হিন্দু, ধর্মে হিন্দু, তাই তাকে ইসলাম অবমাননা করার অজুহাতে পিটিয়ে খুন করে দেওয়া হলো। আরেকজন রিক্সাওয়ালাকে ধরা হলো, তাকে ধরে বেদম মারা হলো। অপরাধ ছিল, হাতে ছিল লাল তাগা, তাকে রয়্যাল এজেন্ট বলে মারা হলো। মানে হিন্দুদের মারার জন্য অজুহাত খুঁজে নেয়। আর আপনারা জানেন যে এই দেশে তো আওয়াজ ওঠে মাঝে মধ্যে, গুস্তাখে নবী কি একই সাজা, সরতন সে জুদা। এই মানসিকতাই সবচেয়ে ভয়ঙ্কর। তার জন্য কানাইলালকে কেটে ফেলা হয়। কানাইলাল কোনো অপরাধ করেনি। নুপুর শর্মার কেসে আগুন জ্বলে বাংলায়, নুপুর শর্মার কেসে কানাইলালের মৃত্যু হয় রাজস্থানে। রাজস্থান পালা পরিবর্তন করে বুঝিয়ে দিয়েছিল হিন্দুরা যে কানাইলালের মৃত্যুকে তারা মেনে নেয়নি।
এবং এইভাবে হিন্দুরা ওখানকার ইউনাইটেড হয়েছিল বলে আজ রাজস্থান কিন্তু বিজেপি দখলে, কারণ সবাই বলেছিল যে রাজস্থানে কংগ্রেস আবার ফিরে আসবে, কিন্তু হিন্দুরা ইউনাইটেড হয়ে বুঝেছিল যে গেহলটের সরকার, যে সরকার ছিল এই হত্যাকাণ্ডকে চুপচাপ মেনে নিয়েছিল, সাজা দেওয়ার নাম করে এমন কিছু করেছিল যাতে তারা তাদের মধ্যে একজন বেরিয়ে যায়, এই সব কিছু বুঝিয়েছিল যে হিন্দুদের ওখানে কি করা উচিত, তাই হিন্দুরা ইউনাইটেড হয়েছিল। আপনি বাংলাদেশের ঘটনা দেখার পরে কি বুঝছেন? আমার প্রশ্ন আপনার কাছে যে আমাদেরও ভাবা উচিত না যে কি করা উচিত? কারণ বাংলার বুকে, বাংলাদেশের বুকে যে কাণ্ডগুলো ঘটছে সেই কাণ্ড দেখার পরে ভারত সরকারের উচিত পদক্ষেপ নেওয়া। আমাদের মনে হয় ইসরায়েল যেভাবে পদক্ষেপ নেয় যে পৃথিবীর যে কোনো প্রান্তে ইহুদিদের ওপর আক্রমণ হলে তাকে জবাব দেওয়ার দায়িত্ব হচ্ছে ইসরায়েলের, ঠিক একই কায়দায় ভারতবর্ষকে এগোতে হবে। আশা ভরসা আমাদের বাড়ে, তার কারণ হচ্ছে আমরা নরেন্দ্র মোদীকে চিনি, আমরা চিনি অমিত শাহকে, আমরা বুঝি যোগী আদিত্যনাথের মতো মানুষ আছে, আমরা বুঝি হেমন্ত বিশ্ব শর্মার মতো মানুষ আছে, যে দলটার মধ্যে এই মানসিকতার মানুষ আছে যারা ভাবে তেরা বৈভব অমর রহে মা হাম দিন চার রহে না রহে, সেই দলটার উপর আমাদের ভরসা থাকে। তাই বাংলাদেশে থাকা হিন্দুদের প্রচণ্ড ভরসা আছে, প্রচণ্ড আশ্বাস আছে, প্রচণ্ড বিশ্বাস আছে যে ভারত সরকার কোনো পদক্ষেপ নেবে, আর ভারত সরকার পদক্ষেপ নেবে এই আশা আমরা সবাই করি। কারণ বাংলাদেশে থাকা হিন্দুদের বাঁচাতে হবে, রক্ষা করতে হবে, তারা আমাদের লোক এটা ভাবতে হবে। কারণ তারা আমাদের দিকে তাকিয়ে থাকে, যেভাবে বিপদে পড়লে আমরা ভাবি আমার পাশের পড়োশি আসবে বা আমার বন্ধুরা আসবে, ঠিক সেভাবে তারাও ভাবে যে আমাদের বাঁচাতে একমাত্র দেশ আসবে ভারতবর্ষ। আর ভারতবর্ষ আজকে সেই জায়গায় আছে যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় ভারতবর্ষ কিন্তু পারে আক্রমণ করতে। আমি দেখছিলাম বেশ কিছু উচ্চগুণে মার্কা ওই বাংলাদেশের কাঠমোল্লার বাচ্চা, জিহাদির বাচ্চারা মাঝে মধ্যে চিৎকার করে করে বলছে ভারত দখল করব, সেভেন সিস্টার দখল করব। জানোয়ারদের মাথায় বুদ্ধি নেই যে তাদের দেখে যদি আমাদের পশ্চিমবঙ্গের জনগণ যদি একবার মনে করে যে বাদ দাও, বাথরুমটা ওখানে করবো না, করবো আমরা একদম বাংলাদেশে যে সমস্ত জল যাচ্ছে সেখানে দাঁড়িয়ে, পর মুহূর্তে বাংলাদেশের কিছু কিছু জায়গা ভেসে যাবে। এরা ভুলে গেছে, কারণ ভারতবর্ষের জনসংখ্যা কোথায়। আর মাঝে মাঝে বলে বাংলাদেশ থেকে নাকি রপ্তানি না করলে, বাংলাদেশে নাকি কিনলে, আমদানি যদি না করে, ভারতের পণ্য যদি না নেয় তাহলে নাকি ভারতবর্ষ শেষ হয়ে যাবে, ভিখারি হয়ে যাবে। ভিখারি যখন আওয়াজ তোলে যে মালিককে আমি শেষ করব, তখন অবাক লাগে। হয় এটা ছেলে ভাবে বাবার কাঁধে উঠে আমি বাবা হয়ে গেছি, কিন্তু ছেলে ছেলেই থাকে, ভাই বাপ বাপ হতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে থাকা ভারতবর্ষ তাকিয়ে দেখছি আজকে। আমার মনে হয় আমাদের সবার আওয়াজ তোলার দিন এসে গেছে। ভারতবর্ষের বুকে থাকা বাংলাদেশ হাইকমিশনের প্রত্যেকটা দপ্তরে যেভাবে মানুষ, হিন্দুরা বিক্ষোভ দেখাচ্ছে এবং বিজেপি এবং তার সঙ্গে হিন্দুত্ববাদী সংগঠনরা বিক্ষোভ দেখাচ্ছে, এটা দরকার আছে, এটা হওয়া খুব উচিত। কারণ বাংলাদেশকে বোঝাতে হবে যে এই যে কাজটা করছে হিন্দুদের উপর আক্রমণ, এটাকে ভারতবর্ষে থাকা কোনো হিন্দু টলারেট করছে না। ভুলে যাবেন না আপনারা, যখন ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে 2021-এর নির্বাচনের পরে বেছে বেছে বিজেপি করার অপরাধে বহু লোককে মারা হচ্ছিল, তখন কিন্তু হিন্দু জেনোসাইড কথাটা লিখে বাংলাদেশের নাগরিকরা ব্রিটেন থেকে শুরু করে সব জায়গায় প্রতিবাদে নেমেছিল। এমনকি বাংলাদেশে থাকা হিন্দু উকিলরা তারা কিন্তু রাস্তায় নেমেছিল, প্রতিবাদ করেছিল। আজকে আমাদের ভুললে হবে না, আজকে আমাদের পাশে দাঁড়াতে এবং ভারত সরকারকে বোঝাতে হবে আমাদের প্রত্যেকটা মানুষকে যার যার নিজের যা ক্ষমতা আছে সেই অনুযায়ী বাংলাদেশে এই যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমাদের ভারত সরকার যাতে কোনো না কোনো কড়া পদক্ষেপ নেয় সেটা দেখতে হবে। কারণ এনাফ ইজ এনাফ। মাঝে মধ্যেই বলছে সেভেন সিস্টার দখল করব, অমুক করব, তমুক করব। আমার মনে হয় স্বপ্ন দেখা ভালো, কিন্তু বাংলাদেশের কাঠমোল্লা জেহাদির বাচ্চা, হুজুর খেজুরের বাচ্চারা, অবৈধ রাজাকারের বাচ্চারা ভুলে গেছে এটা ভারতবর্ষ। একদিন পাকিস্তান, যেটা পূর্ব পাকিস্তান ছিল, সেখান থেকে যদি ওই বাংলাদেশ তৈরি করে দিতে পারে ভারত, তাহলে কিন্তু আজকের ভারতবর্ষ যে জায়গায় আছে, সেদিনের ভারতবর্ষের জায়গায় আজকের ভারতবর্ষ যে জায়গায় আছে, আজকের আমাদের ভারতীয় সেনাবাহিনী যে জায়গায় আছে, আজকে আমাদের হাতে যে সমস্ত অস্ত্র শস্ত্র আছে, তাতে পাকিস্তানকে আমরা ধুল চাটিয়ে দিই, মানে মনে করলেই বাজিয়ে দেওয়ার মতো জায়গা রাখি। বাংলাদেশকে তুড়ি মেরে শেষ করে দেওয়া যায়। কাজেই বাংলাদেশ এখনো সেফ আছে, তাই হিন্দু আছে বলে শুধুমাত্র হিন্দুদের জন্য বাংলাদেশের ওপরে সার্বিকভাবে আক্রমণ নামে না। যেদিন এই হিন্দুদের মারতে মারতে এই জায়গায় নিয়ে যাবে, সেদিন কিন্তু বাংলাদেশের অবস্থা খুব খারাপ হবে। বাংলাদেশের বুকে থাকা বহু মুসলমান যারা ভাবেন যে না আগের দিন ভালো ছিল, তাদের উচিত রাস্তায় নামা, প্রতিবাদ করা, কারণ তাদের দিকে আমাদেরও নজর আছে। যদি আপনি এই অন্যায়ের প্রতিবাদে রাস্তায় না নামেন, মানে বাংলাদেশে থাকা আওয়ামী লীগ করা যে সমস্ত লোকেরা যারা সেদিন রাস্তায় ছিলেন তাদের উচিত রাস্তায় নামা। যে সমস্ত মানুষরা আজ ভাবেন যে এইভাবে নির্বিচারে হিন্দুদের শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে পুড়িয়ে মারাটা অন্যায়,
তাহলে আপনাদের রাস্তায় নামতে হবে। যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশে, তার বিরুদ্ধে যদি সোচ্চার আপনারা না হন, তাহলে আমরা ভাববো ওই মুড়ি মুরকি সব সমান, মানে সব কটা এক জায়গায় আছে। এই ভাবনা যাতে আমাদের মধ্যে না আসে সেটা দেখুন। ভারতবর্ষের বুকে, কলকাতার বুকে চিকিৎসা করতে আসা বাংলাদেশি মুসলমানরা আজকে আর আসতে পারছে না, কারণ ভিসা বন্ধ হয়ে গেছে। যত করবেন তত মরবেন, এটা একদম পরিষ্কার সত্যি কথা। বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা হিন্দুকে আমাদের দেশে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, দেওয়া হবেও, কারণ তারা আমাদের দেশের শরণার্থী। কিন্তু একটা অনুপ্রবেশকারীকে আমাদের আর ছাড়া হবে না, এটা মাথায় রাখবেন। তাই ভাবুন, আপনারা চিন্তা ভাবনা আপনাদের করতে হবে। ভাববেন না পাশে চীন আছে, চীন কখন পাল্টি মেরে ভারতের পাশে এসে যাবে কেউ বলতে পারে না। কারণ আমেরিকা যখনই আওয়াজ তুলেছে, চীন, ভারত, রাশিয়া এক জায়গায় হয়েছে, বাংলাদেশ গায়েব হয়ে যাবে। ভালো করে ভাববেন, বাংলাদেশের মধ্যে থাকা অংশকে টুকরো করে দেওয়ার জায়গায় ভারতও কিন্তু থাকতে পারে। যা স্বপ্ন আপনারা দেখছেন, একই স্বপ্ন আমরা যদি একবার দেখে নিই, আর আমরা স্বপ্ন দেখি শুয়ে নয়, জেগে জেগে যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন সত্যি হয়ে যায়। মনে রাখবেন, দেশের প্রধানমন্ত্রী এখনো নরেন্দ্র দামোদর দাস মোদী আছে, তাই সাবধান হয়ে যান। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। আপনি কি ভাবছেন এতক্ষণ ধরে দেখলেন? দেখার পরে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম। রুদ্রবার্তা মানে এভাবেই থাকবে, বাংলাদেশ হোক বা যে কোনো প্রান্তে হিন্দুদের উপর আক্রমণ হলে সবচেয়ে আগে সরব হবে রুদ্রবার্তা। যেভাবে 2018 সাল থেকে আমি লাগাতার বলে আসছি, আজও বলছি, আগামী দিন যতদিন নিঃশ্বাস আছে ততদিন হিন্দুত্বের উপর বিশ্বাস আছে, ততদিন দেশের ক্ষমতার উপর আমার বিশ্বাস আছে। কারণ আমিও মনে করি তেরা বৈভব অমর রহে মা হাম দিন চার রহে না রহে। চলুন ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।